প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের একটা চরম ক্রান্তি কাল পার হচ্ছে। আজকেও আপনারা জানেন একজনের বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে, এবং ছাত্ররাও যে বিষয়গুলো নিয়ে নানান ধরনের আপনার নানান ধরনের অভিযোগ করছে, তারাও প্রতিবাদ করেছে। তো দেশ আসলে কোন দিকে যাচ্ছে আমি না কিছুটা সন্দিহান, আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কি কি হবে সামনে। কিছুক্ষণ আগে আমার কাছে যে তথ্য, যে জেনারেল আজিজকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর মুজিবুল হক, আহ, যিনি মূলত ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে কাজ করেন, অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতে যে চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে তিনি কাজ করেন। তার যুক্তরাষ্ট্রে অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি বিশ্বের বিভিন্ন দেশেও তিনি গিয়ে গিয়ে বিভিন্ন সময় রোগী দেখে থাকেন। বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ ইয়র্কবাসীর কাছে খুবই পরিচিত একজন মুখ তিনি। তার কাছে হয়তো অনেকেই গিয়েছেন, অনেক ধরনের চিকিৎসা তিনি করে থাকেন। তো চিকিৎসক হলেও আজকে আসলে আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো না, তিনি একজন রাজনীতি সচেতনও। গত ২ দিন তিনি এখানে মোনা কনভেনশন যেটা, সেখানেও ছিলেন। সেই অভিজ্ঞতাটাও আমরা কিছুটা শোনার চেষ্টা করব, কি অবস্থা ছিল সেখানে। মুজিব ভাই, আপনাকে ধন্যবাদ। যদিও আপনার এই নামটা আমার পছন্দের নাম না, তো আপনি আমার পছন্দের মানুষ। যদিও কি অবস্থা, কেমন আছেন বলেন? Assalamu alaikum warahmatullah. Thank you so much, Reza bhai, for your time and inviting me. I feel honored that আমাদের অডিয়েন্সের সামনে কিছু কথা বলতে পারবো আজকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাত্র মুনা কনভেনশন শেষ করে আসছি। It's a 30,000 people, বাংলাদেশের সবচেয়ে বড় মিলন মেলা। That's an amazing experience. মাত্র ফিলাডেলফিয়া থেকে মাত্র নিউ ইয়র্কে পৌঁছলাম। তো এমন একটা সময় যাচ্ছে আসলে, মানে কেমন আছি এটা বলা খুব কঠিন। বাংলাদেশের পরিস্থিতি আম অত্যন্ত সংকটময়। আমরা ভাবছি দেশ স্বাধীন হয়েছে। আসলে কি স্বাধীন আদৌ হয়েছে? কারণ স্বাধীনতা বিরোধীরা যুগে, যুগে ৭১ এর পরে, আপনার ৪৫ এর পরে বরাবরই, এবং এই ২৪ এর স্বাধীনতার পরেও একটা বিরোধীরা তাদের চক্রান্ত কন্টিনিউ করবে এবং করছে এবং করে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশের মানুষকে, প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয়, এগিয়ে না আসে, এটা নিয়ে যদি একটা বিগ প্ল্যান, মানে নিজ থেকে সচেতন হয়ে মানুষের কি দায়িত্ব আপনার এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, সেই প্ল্যান যদি আমি আজকে না করি, আমাদের জেনারেশন, আমাদের এই দেশ ভবিষ্যতে গভীর অন্ধকার তুলে যেতে পারে। দেখুন আজকে, আমি কি আছি লাইনে? দেখুন আজকে এমন সময় পার করছি আমরা। মুজিব ভাই, আমি শুনছি আপনাকে, আপনি আপনি বলুন, আমি আপনাকে ইয়ে দিয়ে রেখেছি। দেখুন আজকে একটা গ্রুপ ছাত্ররা বিশাল আন্দোলন করে মানুষের ফুল ম্যান্ডেট নিয়ে, যেখানে ছোট বড় প্রতিটা মানুষ, মানে মা বোন বাবা মা আত্মীয় স্বজন এবং তাদের গার্ডিয়ানরা সবাই রাস্তা নেমে এসছে। এই আন্দোলনকে সবাই সাপোর্ট করেছে। কারণ দেশের মানুষকে যে গত ১৫ বছর কঠিন দুঃশাসন পার করতে হয়েছিল, দেশের প্রত্যেকটা সেক্টর করাপ্টেড এবং মানে চুষে খাওয়া হয়েছিল। আজকে কত হাজার কোটি টাকা আমাদের দেশ লোনে আছে বা পিছনে আছে, এটা বলা মুশকিল। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন ভাবে দলীয়করণ করা হয়েছে, যেখানে দেশটা যেন শুধু একটা দলের ছিল। দেশ কোনো দলের না। আপনি দল করবেন, আপনার আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। দেখুন আমরা আমেরিকাতে আছি, এই দেশে ডেমোক্রেট আছে, রিপাবলিকান আছে। ডেমোক্রেট আসলে সব ডেমোক্রেট হয়ে যায় না, কোথাও কিছুই হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না। এই দেশে ইলেকশন হয়, ইলেকশনে কোনো টাকার খেলা হয় না, এখানে কোনো লবিং খেলা হয় না। এখানে হয় প্রত্যেকটা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে। মানুষ টাকা দিয়ে তাদের পার্লামেন্টারিয়ান, যেটা কংগ্রেসম্যান নির্বাচিত করে। আর বাংলাদেশের মানুষ কোটি টাকা দিয়ে এই ম্যান্ডেট কিনে, এই পার্লামেন্টের সিট কিনে, আরো হাজার কোটি টাকা খরচ করে এটা এটা ক্ষমতা আসে। ক্ষমতা আসার পর কি এই টাকার থেকে কয়েকজন উসুল করতে হবে, দুর্নীতির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। টু আর্ন দ্যাট অ্যামাউন্ট অফ মানি, উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং, উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য রিয়েল কালচার, জনগণের পিপল। সেখানে আপনাকে বুঝতে হবে যে
মানুষের মধ্য থেকে নির্বাচিত হবে আমাদের প্রতিনিধিগুলো। আজকে প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে, প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে আমাদেরকে। আবার দেশ সাজাতে হবে যেখানে দুর্নীতি থাকবে না, যে সরঞ্জাম থাকবে না, যেখানে মানুষ তার কোনো একটা কাজ চাইলে গিয়ে করতে পারবে, কোন প্রয়োজনটাকে মেটাতে পারবে, সেটা আজকে পারছে না আজকে। আমি পলিটিক্যাল পার্সন না, বাট অ্যাজ এ ডাক্তার হিসেবে, অ্যাজ এ প্রফেসর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষেরই সচেতন হতে হবে আমাদেরকে। তো এটাই বলবো, তো আমরা সবাই এগিয়ে আসি, দেশকে গড়ি। কোনো দলকে ব্যান করে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, জামাতকে নিষিদ্ধ না, কেউ নিষিদ্ধ না। নিষিদ্ধ হবে অপরাধ, দুর্নীতি। দেশের মানুষ এগিয়ে আসুক, এই দেশকে আবার গড়ুক, এটা আমার প্রত্যাশা। আমি যদি জি, বলি আবার, জি বলেন। জি। কিন্তু এখন ধরেন যে অবস্থা, যেমন কয়দিন ধরে আওয়ামী লীগ এখন সব হিন্দু সেজেছে। হিন্দু সেজে তারপরে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে তারা মানে গণসংযোগ করছে। এই যে একটা বিশাল, মানে আমি কি বলবো, এটা কি মানে গোয়েন্দা ব্যর্থতা, না বিএনপির ব্যর্থতা, না কাদের ব্যর্থতা? এইটা করে মানে তারা যে বিশৃঙ্খলা, হয়তো শেখ হাসিনার ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু এই যে বিশৃঙ্খলা, এইটা আপনার কি মনে হয় কিভাবে মোকাবেলা করা সম্ভব? আমার তো মনে হয় সরকার একটু সময় নিয়ে হলে এটা পারবে, যদি আহ প্রত্যেকটা সেক্টরকে আবার রিফর্ম করা সম্ভব হয়। শুধু আমাদের আম, পুলিশ সেক্টরকে ডেভেলপ করতে হবে যাতে করে পুলিশ তার দায়িত্বে ফিরে আসতে পারে। সেনাবাহিনী, আনটিল পুলিশ আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার পুরো দায়িত্ব ভার নিতে হবে এই মুহূর্তে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে লক্ষ লক্ষ হিন্দু শাহবাগ মোড়ে আসে, লক্ষ লক্ষ হিন্দু একটা দলেরই আসতে পারে না। হিন্দুরা কোত্থেকে আসবে? হিন্দুদেরকে তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সমাজ, আলেম সমাজ বলুন, বিএনপি বলুন, জামাত বলুন, ছাত্র সমাজ, সবাই তাদের মন্দির পাহারা দিচ্ছে। হ্যাঁ, দু এক জায়গায় নির্যাতিত হয়েছে। আমি একটু আগে কটা ক্লিপস দেখলাম, একটা দুটো দেখলাম আমি, সেখানে আওয়ামী লীগরাই গিয়েই ওরা হিন্দু মন্দির ভাঙচুর করতেছে, যুবলীগের নেতা। আর একটা দেখলাম কি, সে মেয়ে সেজে ভাঙচুর করতেছে। তো এই যে ভাঙচুর, এটা তো আওয়ামী লীগই করাচ্ছে। আর বিএনপি, জামাত, এই কি কাওয়ামী, হেফাজতি সবাই গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। তো বুঝতে হবে এখানে, এখানে একটা ব্যাড মানে প্রথাত্মা স্পিরিট কাজ করছে। এই ব্যাড স্পিরিটটাকে আমাদের দমন করতে এটা তো স্পষ্ট যে হিন্দুদের একটা অংশ সবসময় আওয়ামী লীগকে এই সুযোগগুলো দিয়ে এসেছে, এটা সবাই জানে। তো সমস্যাটা হলো, এই যে গত কয়েকদিন গেল, এই গত কয়েকদিনের ভেতরে অনেকেই এই গত 15 বছরে মুসলমানদের উপরে নির্যাতন করেছে, সেই হিন্দুরা তখন আওয়ামী লীগ ছিল। বিশেষ করে বাংলাদেশকে যিনি ইন্ডিয়ার সাথে করতেছে, গোবিন্দ প্রামাণিক, তার কোনো নাই, তার দল যেটা হিন্দু মহাজোট, যুব জোট, ছাত্র জোট, এরা সব সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। আর তার সাথে আওয়ামী লীগ, মানে আমি আমি ওরকম কোনো চিরুনি অভিযান দেখছি না যেটা কিনা গত 15 বছর ধরে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে আসার জন্য দায়ী। মানে এটা কারা করবে, কারা? কিন্তু এটা একটু কঠিন লেজ ভাই। এই মুহূর্তে সরকারকে তার সব অবস্থান ঠিক করার পরেই সম্ভবত তারা পারবে যে চিরুনি অভিযান করে এই মানে পুরো সেক্টরে, আপনি একটা ডিপার্টমেন্টে তো পুরো টপ কমান্ড সবাই তো আপনি না, না, মানে তারা তো এখন রাস্তায় রাস্তায়, তারা রাস্তায় নেমে এসে প্রশাসনের একদম নাকের ডগায় এসে বসে তারা এখন আন্দোলন করছে। তাদের সরকার সময় নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে এগুলো করতে দেওয়া হচ্ছে কেন? এবং এখন পর্যন্ত গণমাধ্যমের প্রায় সবগুলো গণমাধ্যমের 80% তারা এখনো পর্যন্ত সেই চেয়ারেই বসে আছে। রাহুল রাহা, এত এত দালালি করা, তারা বসে আছে। গতকালকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, ওই সময় ইসলাম, সেগুলো এখনো বসে আছে। তো এই জিনিসগুলো আসলে যদি ঠিক করা না যায়, সরকার তো এত সহজে মানে স্মুথলি তারা মুভ করতে পারবে বলে মনে হয় না। সম্ভব না। হ্যাঁ, সেটাই সরকারকে এখন আহ, কিছু টাফ অ্যাটেম্প নিতে হবে। আর্মিকে এখন বিগ রোল প্লে করতে হবে। আপনারা যারা, আমি তো আসলে পলিটিশিয়ান কেউ না, আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আছে করতে পারেন অনলাইনে, এই কমেন্টে। ইলিয়াস ভাই একটু আমাকে শো করেন যদি কেউ স্বাস্থ্য বিষয়ে কিছু জানতে চায়, যেহেতু এই নামে আমি পরিচিত। আমি তো পলিটিক্যাল কেউ না, তবে আমি, আপনি প্রত্যেকেই এখন সচেতন হতে হবে, এই সময় দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে। নাহলে এই দেশকে আমরা আর ফিরে পাবো না। যদি যে অর্জন আমরা করেছি, এই আমরা অর্জন আমরা ধরে রাখতে না আমাদের পারি। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনার আহ, যে ভিডিওগুলো আছে, ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে। উনি যথেষ্ট পপুলার একজন ডাক্তার, ওনাকে যারা চিনেন, বিশেষ করে আমেরিকায় প্রায় সবাই চিনেন ওনাকে। তো বাংলাদেশেও যারা আছেন, উনি মাঝে মধ্যে সিজনালি, আপনি তো বাংলাদেশেও তো যেই করেন না, যে হ্যাঁ, বাংলাদেশে মাঝে মাঝে, হ্যাঁ। বাংলাদেশেও মাঝে মধ্যে যান। আমি ওনাকে প্রথম দেখেছি, আমি নিজেও ওনার আসলে পেশেন্ট।
তো উনি এই জাহাঙ্গীর জাহাঙ্গীর কি যেন ওনার নাম, ডক্টর জাহাঙ্গীর কবির, হ্যাঁ। জাহাঙ্গীর কবির। তো ওনার সাথে ওনাকে আমি দেখেছিলাম প্রথম। তো যাই হোক, উনি বাংলাদেশেও যান, আপনারা চাইলে সেখানে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার ইউটিউব, ফেসবুক এই লিঙ্কগুলো সব দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আর যেটা উনি বললেন, আপনারা চাইলে কোনো কিছু ওনার কাছে এখন জিজ্ঞেসও করতে পারেন, যেহেতু আমার কাছে এখন সেই সুযোগটা আছে, আপনারা করতে পারেন। জি, ডক্টর মুজিব ভাই, আমরা দেশের রাজনীতি নিয়েই থাকি আজকে। সেটা হচ্ছে যে বিএনপির বর্তমানে যে রাজনৈতিক কৌশল, আসলে বিএনপি হয়তো অনেকেই বলবে যে এই আন্দোলনের সাথে বিএনপি ছিল না, বিএনপি ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু গত 15-17 বছরে তো বিএনপি জামায়াতের তাদের অবদান তো মানে একদম অস্বীকার করা যাবে না। তাদেরকে এবং আওয়ামী লীগকে একই পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। অনেকেই বলবে বিএনপি আসলেই চুরি করবে, বিএনপি আসলে এই করবে। বিএনপি আসলে যত কিছুই করবে, বিএনপি কখনো ভারতের কাছে দেশ বিক্রি করবে না। জামায়াতে ইসলাম কখনো ভারতের কাছে দেশ বিক্রি করবে না, ওই পরীক্ষায় তারা উত্তীর্ণ। তো এই ধরনের কথাবার্তা বলে যারা এই যে একটা মানে ইকুয়াল করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি কিছুটা তাদের কাতারে কিছুটা, কারণ আমি মনে করছি আজকে এই মুহূর্তে বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা দেশকে গঠন করতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসার বিষয় না, বিএনপি ক্ষমতায় আসার বিষয় না, কিন্তু সুশীলরা যেভাবে এখন কথা বলছে, এই সুশীলগুলো আজকে দুর্নীতি নিয়ে, সংসদ ভাঙা নিয়ে, তারপরে গণভবনের আক্রমণ নিয়ে, এগুলো নিয়ে যেভাবে সুশীল বাক্য ছাড়ছে, তারা গত 15 বছর ধরে কি করেছে? এই গণভবনে বসেই তো বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। এক্স্যাক্টলি। কথা আজকে বলেন, বিএনপি জামাত যদি না থাকতো, বাংলাদেশে আন্দোলন না করতো, তাদের মাঠে তাদের হাজার মানুষ মারা না যেত, তাদেরকে গুম না করা হতো, তাহলে আজকে এই জায়গা আসতো না। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশটা 15 বছর এখনো মানে পুরোপুরি বাকশাল হয়ে যায়নি। এই আন্দোলনের কারণেই তো আজকে ছাত্র আন্দোলন কিছুটা এসে এখানে কম্বিনেশন করে তারা আজকে ক্ষমতা থেকে তাদেরকে সরাতে পেরেছে। বিএনপি জামাতের অবদান তো কোনো অস্বীকার করার সুযোগ নেই। আজকে আমি যেটা দেখছি, আমি জামাত ইসলামের ফেসবুক পেজে দেখি যে সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে ছাত্র শিবিরের কর্মীরাই, এবং তারা যে একটা সংগঠিত দল, তা না থাকলে আজকে ছাত্র আন্দোলন এই জায়গায় আসতে পারতো না। আজকে বিএনপি কে ঘরে বন্দি রাখা হয়েছে, কিন্তু বিএনপির কথা বলার কারণে একটা প্রতিবাদ যদি না থাকতো দেশে, আমার মনে হয় না কোনো কিছু আজকে থাকতো এই পর্যন্ত। তো বিএনপি জামাতের অবদান অস্বীকার করা যাবে না, কিন্তু বিএনপি জামাতের ক্ষমতা আসার জন্য এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে দেশটাকে আবার অর্গানাইজ করা। কারণ আমি জামাত বিএনপিকে এক করছি না, বিএনপি জামাতকে আওয়ামী লীগের কাতারে অবশ্যই ফেলবো না। আওয়ামী লীগের আপনি যদি ইতিহাস দেখেন, শেখ মুজিবকে হত্যা করার পরে তার জানাজার জন্য লোক পাওয়া যায়নি। সেই দল আজকে আবার গঠিত হয়েছে। তাহলে এই দলের ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি। কিন্তু মানুষকে স্বাধীনতার কথা বলে, কালকে একটা মানুষকে লিখলো ফেসবুকে যে শেখ মুজিব দেশ স্বাধীন করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা ফানি কমেন্ট, সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি যদি মেধা জলিলের বইগুলো পড়েন, আমি পড়ার সুযোগ হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে দেশ স্বাধীন আসলে কারা করেছে, স্বাধীনতার পিছনে কাদের ভূমিকা ছিল। তো আমরা ইতিহাসকে বিকৃত করে আমাদের মতো করে ইতিহাসকে মানুষকে পড়ানোর কারণে গত কয়েক বছর বা কয়েক দশক মানুষ মনে করেছে এই দেশটা আওয়ামী লীগের, স্বাধীনতা শেখ মুজিবের, এই দেশের সবকিছু দায়িত্ব মালিক ওনারা। দেখেন, শুধু তা না, একজন মুক্তিযোদ্ধা কখনো কিছু এইভাবে চুষে খাওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই। আমেরিকাতে যারা ভেটারান, তারা কি করে, তারা প্লেনে একটু আগে উঠে, তারা কি হয়, তারা একটু গভর্নমেন্ট কিছু ভাতা পায়, একটু ভাতা পায়, কি একটা শিক্ষা চিকিৎসা সুবিধা বেশি পায়। ভেটারানরা সম্মানিত হবে, চিকিৎসা সুবিধা পাবে, তারা শিক্ষার অধিকার বেশি পাবে, মানে সহজে এন্ট্রান্স পাবে, চাকরিতে কিছু প্রেফারেন্স পাবে। তাও কোটা থাকে না যে কোটা তাদের, এই কোটার জন্য ভেটারানরা তো আফগানিস্তানে যুদ্ধ করে না, আমাদের আমেরিকান সৈন্যরা। বাংলাদেশের আমার এই নিউ ইয়র্ক অফিসে কাজ করে এক স্টাফ, তার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা। তার বাবা বলছে, নো, তোমরা আমার মুক্তিযোদ্ধার সাথে তোমাকে চাকরি পাবো না, দিতে পারবো না, আমি এই জন্য দেশ স্বাধীন করে নেই। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা, তারা দেশকে চুষে খাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, এই দেশটা গঠনের জন্য করেছে। তো যারা আজকে বলছে যে এই দেশের শেখ মুজিব দেশ স্বাধীন করেছে, এদের দেশ, একটু মিথ্যা কথাগুলা। শেখ মুজিবের লিডারশিপ যদি করে থাকে, আপনারা ইতিহাসগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আমাদেরকে আবার ইতিহাস রচনা করতে হবে। ইতিহাস রচনা করা আছে, ওই পড়াগুলোকে আজকে পাঠ্যপুস্তকে আনতে হবে, দেশের মানুষকে বোঝাতে হবে, শিখাতে হবে ইয়াং জেনারেশনকে যে
প্রকৃত ইতিহাস কি, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার ভিত্তিক কোথায়, এগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে পরবর্তী প্রজন্ম আর কোন ধরনের স্বৈর শাসনকে আর অ্যালাউ করবে না। কারণ আমাদের দেশের ছাত্ররা শিখে গেছে কিভাবে একটা সরকারকে মানে নামাতে হয় যখন যারা স্বৈরাচারী করে। তো আমার মনে হয় দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। মানুষ যারা বিএনপি জামাতকে আওয়ামী লীগের সাথে মিলাচ্ছে, এটা ঠিক না। বিএনপি জামাত ক্ষমতায় আসবে আবার, কিন্তু সেটা আমার মনে হয় এই মুহূর্তে দেশের একটা গঠনের প্রয়োজন আছে, দেশের সাধারণ প্রয়োজন আছে। তারপরে হয়তো আমরা আশা করছি যে ইলেকশনের মাধ্যমে দেশের তরুণ সমাজ হবে দেশের প্রতিনিধি। বিএনপি যারা আওয়ামী লীগ বলে কথা নেই। আপনি এবার মোনাতে গিয়েছিলেন, আমারও যাওয়ার কথা ছিল, আমার জন্য হোটেলও বুকিং ছিল, কিন্তু আমি যেতে পারি নাই, আমার ওয়াইফের শরীর অসুস্থ এই কারণে। যাই হোক, তো আমেরিকাতে যারা আছেন তাদের এই মোনা সম্পর্কে একটু জানা উচিত, কারণ আমি যেটা ফিল করি আর কি, এখানে আসার পরে অনেকেই পশ্চিমা সংস্কৃতি, এখানকার যেই মানে আড্ডা, যেই যাদের সাথে মেশেন, তাতে খারাপ হয়ে যাওয়ার, বাংলাদেশের আমাদের যেই সুন্দর একটা কালচার আছে, আমাদের ধর্মীয় যেই নিয়ম কানুন, সেগুলো থেকে অনেক দূরে সরে যায়। তো মোনাতে গিয়ে আমার সেই জিনিসটা মনে হয়েছে যে মোনার সাথে যারা সম্পৃক্ত তারা আমেরিকাতে থাকার পরেও ওই ওই জিনিসটা ধরে রাখার চেষ্টা করে, এবং ধর্মীয় একটা যে ভাইব, সেটা তাদের পরিবার, তাদের সমাজ, চলাফেরা, আত্মীয় স্বজন, তাদের ইভেন তাদের বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো, সেখানেও একটা ধর্মীয় থাকে। তারা সেখানে খেলাধুলা সবই করে, কিন্তু পর্দার ভেতরে থেকে বাচ্চাদেরকে শালীন একটা জায়গায় রেখে এটা করার চেষ্টা করে। আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে মোনাতে আরো বেশি মানুষ যাক। এবারও হয়ে গেল, প্রতি বছরই অগাস্ট মাসে এটা হয় সম্ভবত। গত বছর অগাস্টে ছিল, এবারও অগাস্টে হলো, সামনের বছরও হবে। আপনারা যাবেন, আপনারা আমার মনে হয় যারা আমেরিকাতে যে যেখানে আছেন, আপনারা তো ঘোরাঘুরি করতেও তো যান, যে যেখানেই থাকেন ওই সময়টাতে সময়টা জেনে, অগস্টের মাঝামাঝিতে এটা হয়, সো ওই সময়টাতে আপনারা 2 দিন বা 3 দিন ব্যাপী যতদিনই পারেন বা একদিন থাকেন, থেকে তারপরে গেলেন। তো আমরা এইবার, আমি যেহেতু যাইনি, মুজিব ভাই আপনি ছিলেন, কি অবস্থা, কে ছিল এবার, কারা কারা বক্তব্য রেখেছে, কি আলোচনা হলো আপনাদের? এবার আসলে মানে কি বলবো, মানে বাংলাদেশ কমিউনিটি এত অর্গানাইজড, আমি এবার গিয়ে অবাক হলাম, দেখলাম এখানে বাংলাদেশের যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, সারা ওয়ার্ল্ড থেকে এসছে, এবং আমেরিকার প্রত্যেকটা স্টেট থেকে আসছে। নিউ ইয়র্ক থেকে অনেকে গিয়েছে, পেনসিলভানিয়াতে যেটা ফিলি, আমেরিকার প্রাক্তন রাজধানী, আমেরিকার প্রথম সেন্টার বলতে পারেন, যেটা আমেরিকার হিস্ট্রিক্যাল সিটি ফিলাডেলফিয়াতে হয়েছে। তো এখানে প্রায় 30,000 বাঙালি জয়েন করে, এবং সারা ওয়ার্ল্ড থেকে ইসলামিক স্কলার সবাই আসে। ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি গ্রেট এনভায়রনমেন্ট। আপনি দেখবেন যে এখানে মূলত একটা এনকারেজমেন্ট যে আমরা একটা কমিউনিটি, যে আমরা পারি মানুষকে দেখাচ্ছি যে উই আর অর্গানাইজড, উই আর সিভিলাইজড। এই যে গ্যাদারিংটা, এটা একটা ব্লেসিং। এবং আপনারা যারা সারা আমেরিকাতে আছেন, প্রত্যেকেই এই মুনার কাজের সাথে আপনারা ইনভলভ হবেন। কারণ মুনা কি, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকায় তারা যারা করে, তারা 5টা কাজ করে। মানুষকে আদর্শে দাওয়াত দেয়, নামাজ পড়া, মানে নেচর ইসলামকে শিখা এবং জানা বোঝা, এবং দ্বিতীয়ত মানুষকে সোশ্যাল কাজগুলা করা। সোশ্যাল কাজগুলা কি, মানুষকে হেল্প করা। মুনার সোশ্যাল সার্ভিসের মধ্যে সারা নিউ ইয়র্কে প্রত্যেকটা এলাকায় একটা মসজিদ করা হয়েছে, এবং মসজিদের মাধ্যমে সবাই খাবার বিতরণ করা, চাকরি ক্ষেত্রে, আবাসিকের ক্ষেত্রে যত প্রয়োজন সার্ভিস দেয়া। বাচ্চাদেরকে ইসলামিক আদর্শ গড়ে তোলার জন্য যত স্কুল, ইসলামিক স্কুল করেছে তারা সারা আমেরিকাতে অনেকগুলো। তো এখানে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র। তারপরে হচ্ছে যে মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা করা, মানুষের বিপদ আপদে সাহায্য করা। পুরো একটা হিউম্যানিটেরিয়ান কাজ যতটুকু আছে, সেটুকু তো ইসলাম। আসলে মনে পড়ে যে একটা কথা, ওই যে মানুষ ফেসবুক লেখা শুরু করছে, এবার তো বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। আসলে ইসলাম হচ্ছে যে একটা কি, ইনসাফ ভিত্তিক সমাজ, সমাজের ন্যায় প্রতিষ্ঠা হবে, এটাই ইসলাম। কিন্তু আপনাকে ইসলাম নাম দিয়ে ইসলামের এইটা, এই ব্যাপারটা এইভাবে না কিন্তু। তো ঠিক তাই, যে মুনা মানুষের ইনসাফ, মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের মানে হিউম্যানিটেরিয়ান কাজ, যেগুলো একজন মুসলিম এজ এ বাধা হিসেবে করা উচিত, তার সবগুলাই প্রশিক্ষণ দিচ্ছে। এবং আপনারা আমেরিকার যে যেখানে আছেন, আপনারা মুনার ব্রাঞ্চ গুলো আছে, মুনার অফিস গুলো আছে, আপনারা অবশ্যই জয়েন করবেন। ইটস এ গ্রেট ওয়ে টু কিপ ইউর ইমান, গ্রেট ওয়ে টু কিপ গুড হিউম্যান। মনে করেন আপনি গুড হিউম্যান হলেই আপনি গুড মুসলিম হতে পারবেন। এবং অফকোর্স ইসলামে কিছু রীতিনীতি আছে, নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলো তো করবেনই। এগুলা করা এনাফ না যদি আপনি ভ্রাতৃত্ববোধ, সোসাইটি, আপনি যদি গুড হিউম্যান হতে না পারেন।
সো আমি দোয়া করি যে আপনাদের সবার জন্য, আপনারা যারা আমেরিকাতে আছেন সবাই যেন এই কাজের সাথে সম্পৃক্ত হন, এটা আমি আশা করি। এবং প্রতি বছরই যেটা হয় ফ্রিতে যাবেন আমেরিকার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট স্কলার এখানে জয়েন করে। ইলিজাবেথের সাথে গতবার প্রথম আমার ওখানে দেখা হয়, পরিচয় পরিচয় হয়েছে, আমি তো আগে থেকে চিনি, বাট ওখানে প্রথম দেখা হয় গতবার, এবার যেতে পারেন নাই। থ্যাংক ইউ। জি মুজিব ভাই, আমি চাচ্ছিলাম যে আপনার কাছে কেউ কোনো কোশ্চেন করে কিনা। বাংলাদেশের মানুষ আসলে এখন সব মানে এই রাজনৈতিক অবস্থা নিয়ে খুব বেশি কনসার্ন, তারা সেটা নিয়ে এখন মূলত করে। তো আমি সবশেষে আপনাকে একটু আপনার যে জিনিসটা, আমি নিজে আসলে এখন সময়টা ওইরকম না, আমরা পরে অবশ্যই আপনাকে আরো একবার আমি আনার চেষ্টা করবো, ওই বিষয় নিয়ে কথা বলবো। ছোট করে একটু জানতে চাই যে জি জি। আপনার এই যে আপনি যে প্রাকৃতিক পদ্ধতিতে যেই চিকিৎসাটা, আপনি ট্রিটমেন্টটা করেন, এটা এটা আসলে কি, এটা নিয়ে মানে মানুষ মানে কেন আপনার কাছে যাবে? মানে এখনকার যেই কনভেনশনাল যেই ট্রিটমেন্ট পদ্ধতিটা আছে, সেই পদ্ধতি বাদ দিয়ে আপনার কাছে কেন যাবে? মানে আমি আপনার এই কোশ্চেনের উত্তরগুলো জানি, যে কারণে আমি আপনার কাছে গিয়েছিলাম, এবং এক্স্যাক্টলি। আমি কার সাথে গিয়েছিলাম সেটাও জানেন। যাই হোক, তো আমি আমি মানুষের জানার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর কি। অবশ্যই। দেখুন, আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? ডাক্তার আমাকে কিছু ব্লাড টেস্ট দিবে, যাওয়ার পরে আমাকে কিছু মেডিসিন দিবে, আমি একটু ভালো ফিল করব। এরপরে আমি আম আ বা স্বাভাবিকভাবে চলে আসবো। চলে আসার পরে আমি দেখব যে কদিন পরে আমি রোগটা আবার ফিরে আসছে। আমার আরো কিছু সাইড ইফেক্ট দেখা দিচ্ছে। তো তখন আবার যাব, আবার ওষুধ দিবে। এক পর্যায়ে গিয়ে আমার অনেকগুলো ওষুধ হবে, অনেকগুলো রোগের লিস্ট হবে। আপনার বলবে আপনার কিডনি নষ্ট, লিভার নষ্ট, এই সমস্যা, সেই সমস্যা। কিন্তু আপনার শুরু হয়েছে কোথায়? ওই একটা গ্যাস্ট্রিক দিকে। শুরু হয়েছে কোথায়? ওই একটু ডায়াবেটিস হয়েছিল, প্রথম ডায়াবেটিস থেকে আজকে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, আপনার সিরোসিস, সব রোগগুলো এসছে। এখন গলতটা কোন জায়গায়? কেন আমি এই ন্যাচারোপ্যাথিক ডক্টর বা ইন্টিগ্রেটিভ মেডিসিন ডক্টর হলাম? আমি তো ছিলাম একজন প্রফেসর। আমি স্টিল প্রফেসর। আমি স্টিল ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। তো অ্যাজ এ প্রফেসর হিসেবে আমি যে যখন দেখলাম যে আমি নিজে অসুস্থ ছিলাম, এরপরে আমি যখন মেডিকেল পোস্ট ডক করেছি মেডিসিনের উপরে, আমি যে মেডিকেল পোস্ট ডক করছিলাম তখনও দেখছি যে মেডিকেল যে প্রটোকল, মেডিকেল যে রিসার্চ, তা ম্যাচ করছে না। আমি ডক্টরেট করেছি, পিএইচডি করেছি আমার বায়ো অর্গানিক কেমিস্ট্রি, ক্যান্সার ড্রাগের উপরে। আমি যখন তখন দেখছিলাম যে যে ড্রাগ যে জিনিসটা, পোস্টডকে এসে দেখলাম যে ড্রাগটা যেভাবে অ্যাপ্লাই করছে বা মেডিকেল যে প্রটোকল, কোথাও একটা অমিল দেখতে পাচ্ছি। এট দ্য সেম টাইম আমি আমার স্বাস্থ্যের উপর দেখলাম যে আমার কিছু সমস্যা, ডাক্তার কাছে ডাক্তার একটা কথা বলছে যেটা রোগটাকে শুধু দমন করার জন্য, মানে রোগটাকে মানে ব্যান্ডেজ করার জন্য। এখন আপনি রোগটা যদি ব্যান্ডেজ করেন, রোগটা আবার আসবে কঠিনভাবে, অনেক রোগ আকারে। ওষুধ দিচ্ছে, সে ওষুধ সাইড ইফেক্টে আরো ওষুধ তৈরি হবে এবং আরো রোগ বাড়তেছে। দেখুন, এই রোগ বাড়তে বাড়তে আপনি কোথাও গিয়ে কুল পাবেন, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সুস্থ হতে পারবেন না। এখন আমি দেখলাম আমেরিকাতে অন্তত 5টা গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে। আমি একজন পোস্ট ডক করেছি, ডক্টর করার পরে আমি প্রফেসর করছি প্রায় 15 বছর। তখন দেখলাম যে সামকিরি আমেরিকাতে 5টা ইউনিভার্সিটি আছে, যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অনেকগুলো প্রাইভেট আছে যেগুলো এখানে ডক্টর অফ ন্যাচারোপ্যাথির ডিগ্রি দিচ্ছে। বাট মানুষ সবার ন্যাচারোপ্যাথি বাদ দিয়ে ঝুঁকছে অ্যালোপ্যাথিক দিকে। ওষুধ খাচ্ছে, অসুস্থ হচ্ছে, অর্গান হারাচ্ছে, চাকরি বের করতে পারতেছে না, জীবন শেষ করছে হাসপাতালের বিছানায়। এটা কিন্তু মানুষের ইতিহাস ছিল না। মানুষ ছিল, একসময় ছিল ডাক্তার কাছে যাবে, ওষুধ দিবে, ভালো হবে, সুস্থ হয়ে যাবে। দেন আই রিসার্চ মোর, আই ওয়েন্ট টু হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ডের গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে যেটা হচ্ছে নিউট্রিশনের উপরে। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির আর মেডিকেল স্কুলে আছে একটা ওয়েলনেস প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামে জয়েন করি। এই প্রোগ্রামগুলো শেষ করার পর দেখলাম যে আসলে ট্রিটমেন্ট হতে হবে ইন্টিগ্রেটিভ, যেটা কনভেনশনাল মেডিসিন দরকার আছে, এর পাশাপাশি আজকে দরকার আছে আপনার যে ন্যাচারালি আপনাকে রোগের রুট কজটাকে বোঝা। যেমন আপনার ডায়াবেটিস হলো, ডায়াবেটিস কেন হচ্ছে? আপনার নিশ্চয়ই সুগার ইমব্যালেন্স। সুগার ইমব্যালেন্স কেন হচ্ছে? আপনার টিস্যু সুগারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আবার কেন সুগারটা বেশি বেড়ে গেল? কারণ আপনার মেটাবলিজমটা খুবই উইক। কেন আবার মেটাবলিজমটা উইক? কারণ আপনি টু মাচ সুগার নিচ্ছেন। আবার সেল কেন নিচ্ছে না? কারণ সেলটা টক্সিকেটেড। তাহলে আমরা বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা রং খাবার খাচ্ছি, সেলগুলো টক্সিক করছি, ডায়াবেটিস বাড়ছে। কিন্তু মেডিসিন কি করছে? আপনাকে একটা মেটফর্মিন দিয়ে সুগারটাকে প্রসেস করার চেষ্টা করা হচ্ছে। রুট যেটা এক্সেসিভ সুগার, রুট যেটা আপনার সমস্যা, যে আপনার প্রসেস ফুড, এক্সারসাইজ, ঘুম, এগুলো কথা বলা হচ্ছে না।
এই সায়েন্সগুলো নিয়ে আজকে আমেরিকাতে প্রচুর ফান্ডিং, প্রচুর গবেষণা হচ্ছে। দেন আমি আমার এই পুরা ন্যাচারোপ্যাথিক স্টাডি করি, আমি হার্ভার্ড ইনস্টিটিউট স্টাডি করি, আমি ন্যাশনাল বোর্ড সার্টিফিকেশন নিয়ে এই ন্যাচারোপ্যাথিক চিকিৎসা শুরু করি, যেটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ বলা হয়, ইন্টিগ্রেটিভ মেডিসিন বলা হয় আজকে। তো এই পদ্ধতিতে আমি দেখতে পাচ্ছি যে অনেক সাকসেস স্টোরি আমেরিকার রিনাউন্ড একটা যারা আছে কার্ডিওলজিস্ট, ডক্টর মার্ক হাইম্যান, ডক্টর দিন অর্নিশ, ডক্টর কারওয়েল, এরা হচ্ছে রিনাউন্ড আমেরিকান হার্ট ফাউন্ডেশন প্রেসিডেন্ট ডক্টর কারওয়েল। তারা তাদের কনভেনশনাল মেডিসিন বাদ দিয়ে তারা এগুলো করে। দেন আই ওয়াজ লাইক, আই ক্যান হেল্প পিপল, আই হ্যাভ মাই ওন এক্সপেরিয়েন্স, what I saw in my own life, and then after my education, after board certification, আমি শুরু করি আস্তে আস্তে মানুষকে বোঝানো। এই ফেসবুকের মাধ্যমে আজকে আমার প্রায় 3 মিলিয়ন ফলোয়ার আমাকে ফলো করছে, আলহামদুলিল্লাহ। কেন ফলো করছে? বিকজ আমি বুঝাচ্ছি যে খাবারটা খেতে হবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ইউনিক, সব রোগের জন্য একই খাবার না। হেলদি খাবার খাবেন, আইডিয়াল ডায়েট ব্যাপারটা তা না। কার্বোহাইড্রেট খেতে পারবেন না, ডায়াবেটিস হয়। আপনি যদি হার্ট ডিজিজ হয়, আপনাকে প্রসেস খাবার কমাতে হবে, বাদ দিতে হবে। আপনি যদি অটোইমিউন ডিজিজ হয়, আপনাকে যত বেশি পারেন অ্যালকালাইন খাবার খেতে হবে। তার রোগ ভিত্তিক ডায়েটটা ডিপেন্ড করে, মানে ভ্যারি করে, চেঞ্জ হয়। এর পাশাপাশি যখন আপনি হিলিং করবেন, আপনি মেডিসিন নিচ্ছেন, আপনি ন্যাচারাল মেডিসিন নিতে পারেন। কিরকম? যেন আপনি ডায়াবেটিসের যে ম্যাটফরমিন, ওকে রোগটাকে আপনি সাপ্রেস করছেন, কিন্তু আপনি সুগার মেটাবলিক যে সাপোর্টটা, এই সুগার ব্যালেন্সিং যে ন্যাচারাল মেডিসিন বানানো হয়েছে আমেরিকাতে, যে ওন ফার্মে এখানে তৈরি করা হয়, এটা আমরা জানতাম না। তাতে সুগারে যখন রুট কজ থেকে ফিক্স হবে, আপনার মেটফরমিনটা একসময় লাগছে না, আপনার ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারছেন। আপনি আমার ইউটিউব, ফেসবুক চ্যানেলে গিয়ে দেখেন, হাজার হাজার মানুষ ডায়াবেটিস থেকে বেরিয়েছে। কেন? ডায়াবেটিস কেন? সব রোগ থেকেই। ডিপেন্ড করছে কোন রোগটা, কোন রুট কজ। যেহেতু আমার মেডিসিন এক্সপেরিয়েন্স, মেডিসিনের পোস্টডক করেছি আমি। আমি ন্যাচারোপ্যাথি পড়েছি, হার্ভার্ড নিউট্রিশন পড়েছি। I blended all the knowledge together to navigate to the root of the disease on each disease, যেটা আমি প্রত্যেকটা রোগের জন্য আমি রুটটাকে এক্সপ্লেন করেছি আমার বিভিন্ন ভিডিওতে। আপনারা এগুলো শুনেন, বুঝেন, দেখবেন যে শুধু মেট্রোন খাওয়ার সমাধান না। আপনাকে মেডিসিন নিতে হবে। আপনাকে যদি ব্লাড প্রেশার বাড়ে, আপনি লিসিনোপ্রিল বলেন, আপনি মেট্রোপ্রোল নিতে হবে, নিবেন। কিন্তু আপনার ব্লাড প্রেশার কেন বাড়ছে, হার্টের ইনফ্লামেশন, আপনার ব্লাড ভেসেল ইনজুরি, মিনারেল ইমব্যালেন্স, এগুলো আপনাকে ফোকাস করেন। আমার ভিডিওগুলো আপনারা দেখুন। এবং যদি লাগে কিছু আকুপাংশার, ওজন থেরাপির কথা বলি। আর যারা খুবই ডিজিজ যেগুলো বলা হয়, যেগুলো কখনো ভালো হয় না, যেমন অটোইমিউন কখনো ভালো হয় না, ব্লাড প্রেশার মানে হার্ট ফেলিউর বা কিডনি ফেলিউর কখনো ভালো হয় না। আলহামদুলিল্লাহ, আপনি দেখেন যে কিডনি যারা ডায়ালিসিস করে বা কিডনির লাস্ট স্টেজ, এরা ভালো হচ্ছে কিভাবে? লিভার সিরোসিস থেকে ভালো হচ্ছে। এগুলো ভালো হওয়ার উপায় কি? আপনাকে এই স্টেম সেল রিসার্চ আমেরিকাতে অ্যাপ্রুভ হয়েছে। এই ধরনের স্টেম সেল রিসার্চ বেসিস আজকে বিভিন্ন ডক্টর দিচ্ছে। আমি নিজে দিই না, আমার পেশেন্টদেরকে আমার ডক্টর কাছ থেকে পাঠাই, ওই এমডি গুলা দিচ্ছে। যে এই যে স্টেম সেল রিসার্চ আমি সাজেস্ট করি ওদেরকে, যারা এই ধরনের মেজর ডিজেনারেটিভ ডিজিজ হয়, এইভাবে কমপ্লিট হিলিং এর মাধ্যমে আপনাকে সুস্থ হতে হবে। শুধু মেডিসিন খাবেন এটা সম্ভব না। উই নিড মেডিসিন ইজ এটা মিরাকল। অসুস্থ হবেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, আপনি ভালো ফিল করছেন, কিন্তু এর প্যারালি আপনার সমস্যার রুটটাকে বুঝে আপনাকে সুস্থ হতে হবে। তো এই জন্য আজকে মানুষজন এদিকে ঝুঁকছে। আমেরিকাতে আজকে প্রত্যেকটা সিটিতে ন্যাচারোপ্যাথিক, ইন্টিগ্রেটিভ মেডিসিন ক্লিনিক হাজার হাজার আছে আমেরিকাতে। কিন্তু আমাদের বাংলাদেশের কমিউনিটিতে খুব এটা অ্যাভেলেবল না হওয়ার কারণে হয়তো আমাকে আপনারা বেশি চেনেন, বেশি শুনেন। এবং আপনারা এগুলো রিসার্চ করুন, নিজেরা দেখুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনারা একটা সুস্থ জীবন পাবেন যদি আমার ভিডিওগুলো ফলো করেন। শুধু ভিডিওগুলো ফলো করেন, দেখবেন আপনারা একটা গাইডলাইন পেয়ে যাবেন। নিজেকে নিজে বুঝতে পারবেন যে আমার কোন খাবার খাওয়া উচিত, কি করা উচিত, তাতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে মুজিব ভাই, আমরা মোটামুটি আজকে স্বাস্থ্য নিয়ে আমাদের দেশ নিয়ে চিন্তায় আছি। তো দেশটা ঠিক হোক, তারপরে ইনশাল্লাহ আমরা স্বাস্থ্যের ই করবো। আমার ইন্স্যুরেন্স কার্ড টার্মিনেট হয়েছে আরো প্রায় 1.5 মাস আগে। আমার একটা চেক আপ ছিল, আমি শুধু আমার ওই একটা নাম্বার চেয়েছে আমার ইয়ে, সে নাম্বারটা আমি দিতে পারিনি এখন পর্যন্ত। আমার ওই যে অফিসার আপনার মেট্রো প্লাসে কাজ করে, সে বারবার বলছে যে ভাই আপনার ইটা দেন, পরে পরে দেওয়া যাবে, আগে দেশ স্বাধীন হোক তারপরে। যাই হোক, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আবার আরেকদিন আলোচনা হবে, শুধু আপনার এই চিকিৎসার বিষয়গুলো নিয়ে। আমার ইচ্ছা আছে যে আপনার এখানে দেখেছি যে অনেক অটিস্টিক যে রোগীরা আছে, তারপরে আরো অনেক ধরনের রোগী দেখেছি, প্যারালাইজড। আমি যেদিন গিয়েছিলাম সেদিন একজন খাবার নিয়ে এসেছিল অনেকগুলো, তার এক পেশেন্ট ভালো হয়েছে। তো আমার ইচ্ছা আছে যে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা উপকৃত হোক, এই কারণে আপনাকে নিয়ে একটা ভিডিও করব। তো আজকে মাঝখানে একটু পেয়ে গেলাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেশের দিকে খেয়াল রাখবেন। শকুনের নজর এখনো দেশ থেকে সরে যায়নি। এই শকুনদেরকে শায়েস্তা করতে হবে, এদেরকে বুঝায় লাভ নাই। কারণ কুকুরকে আপনি যতই সুন্দর করে বুঝান, কুকুরের জন্য যেটা প্রয়োজন সেটাই দিতে হবে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।